আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা। জনস্রোত ছেলে সাভার পৌঁছাতে লাগে 5 ঘন্টারও বেশি সময়। প্রায় 2 দশক পর বাবার সমাধিতে ছেলের মোনাজাত। 300 আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি কোনো দলই। শরিক ও সমমনাদের সাথে চলছে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়ে আলোচনা। উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় 2 নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। টানা ছুটিতে কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় পর্যটকের ঢল। উপভোগ করছেন দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল জল। কুয়াশার চাদরে মোড়া সবুজ পাহাড় ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিপ্রেমীদের মন। মিয়ানমারের নির্বাচন ঘিরে শঙ্কা উত্তেজনা। জান্তার বিরুদ্ধে বিরোধী দলীয় সমর্থকদের উপর হামলা, দমন পীড়নের অভিযোগ মানবাধিকার সংস্থাগুলো। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নীরবে দাঁড়িয়ে থেকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাক্ষর করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। সড়কের জনস্রোত ঠেলে জিয়াউর রহমানের সমাধি থেকে সাভার পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায় বিএনপির শীর্ষ নেতার। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়। তাই তারেক রহমান পৌঁছানোর আগেই তার পক্ষে বিকেলে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাত 10টা নাগাদ যখন তারেক রহমান পৌঁছান, তখন জনতার কাছে হাত উঁচু করে দোয়া প্রার্থনা করছিলেন তিনি। পরে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা জনতার ভালোবাসায় সিক্ত হয়ে প্রবেশ করেন জাতীয় স্মৃতিসৌধে। রাত হয়ে যাওয়ায় রীতি অনুযায়ী স্মৃতির মিনারে ফুল না দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তবে বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং সেখানে মাজার জিয়ারত করে তিনি ওখান থেকে রওনা দিচ্ছেন। এর আগে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিকেল 5টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের পথে রওনা হন তিনি। তারেক রহমানকে এক নজর দেখতে পুরোটা পথ জুড়েই ছিল বিএনপি নেতাকর্মীদের ঢল। জনস্রোত তৈরি হয় ঢাকা আরেচা সড়কের বিভিন্ন পয়েন্টে। পুরো সময় সেই লাল সবুজ বাসের সামনে ঠাঁই দাঁড়িয়ে জনতার অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিতেও ভুল করেননি এক মুহূর্ত। সময় ফুরিয়ে আসছে, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কোনো দলেরই 300 আসনে প্রার্থিতা। মনোনয়নপত্র দাখিলের আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা নিশ্চিত নয়। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরিক দলগুলোর মধ্যে। এদিকে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আছে মতভেদ। সমমনা 7টি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল। সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ দলগুলো এখনও শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে। আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব কষছে। কে কত আসন পাবে, কয়টায় দেয়া হবে ছাড়, এই নিয়ে এখনও দর কষাকষিতে দলগুলো। মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি 28টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি 28টি সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। এখন পর্যন্ত প্রায় 14টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি। যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি। যদি বোঝাপড়া থাকে অনেক কিছুই করা সম্ভব। এই তো এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে, আপনি জানেন এটা। এবারও তার ব্যতিক্রম না, কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ, বিএনপি যেহেতু বড় দল, তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম। সরকার গঠন করলে সরকার কিভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে। এরপরে সংরক্ষিত নারী আসন আছে। আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ, সেখানেও এটা অ্যাকোমোডেট করবার সুযোগ আছে। কিন্তু ব্রডলি ন্যাশনাল পলিটিক্সে এখনো পর্যন্ত এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আমরা বাড়িয়ে তুলবার, অব্যাহত রাখার একটা সচেতন
চেষ্টা বিএনপির দিক থেকেও আছে, আমাদের দিক থেকেও আছে। উত্তরের জেলা কুড়িগ্রামে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। কষ্ট বাড়ছে খেটে খাওয়া মানুষের। শীত বস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্র আর ছিন্নমূল মানুষ। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ। কুড়িগ্রামের ধরলা নদীর কোল ঘেঁষা পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের চান মিয়ার পরিবার। টিনের ভাঙাচোরা ঘরে হু হু করে ঢোকে কনকনে হাওয়া। তীব্র শীতে বিপর্যস্ত 8 জনের পরিবার। খোলামেলা ঘর, বাতাস ঢোকে, কুয়াশা ঢোকে, চাল ভিজে পানি পড়ে। পুরাতন কাপড় চোপড় দিয়ে 5টা বাচ্চা নিয়ে আসি, খেয়ার বিছায় থাকি, খেতা বিছায় এগুলো দিয়ে আসি আর কি, ভাঙাচোরা ঘরের মধ্যে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ 16টি নদী বেষ্টিত জেলা কুড়িগ্রামের চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে শীতের তীব্রতা। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় হাড় কাঁপানো শীতে কাহিল এই জনপদের বাসিন্দারা। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন সবচেয়ে বিপাকে। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং 3 পার্বত্য জেলায়। টানা 3 দিনের ছুটিতে সরগরম দর্শনীয় সব স্থান, সব হোটেল, মোটেল, রিসোর্ট পরিপূর্ণ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই। কেউ যাচ্ছেন সৈকতে, কেউ পাহাড়, নদী, হ্রদের মিতালি উপভোগে। পর্যটকদের নিরাপত্তার বাড়ানো হয়েছে টহল। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী ও সুগন্ধা এই 3 পয়েন্টে অগণিত পর্যটকের কোলাহলে মুখর। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণপ্রিয় মানুষ। ইনানি হিমছড়িও ছুটছেন অনেকে। পাহাড়েও পর্যটকের ঢল। বান্দরবানের মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক সহ প্রতিটি পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ভিড়। উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য। তবে হোটেলে থাকা খাওয়ার খরচ বেশি বলে অভিযোগ সবার। রাঙামাটির চিত্রও একই। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। সব হোটেল, রিসোর্ট পরিপূর্ণ। এইসব জায়গাগুলো গেলে আমার মনে হয় যে আরো ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। পাতানো নির্বাচন হতে যাচ্ছে মিয়ানমারে, এমন অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বলা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত রাখতে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না বিরোধী দলগুলোকে। হামলা চালানো হচ্ছে বিরোধী সমর্থকদের উপর, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে তাদের বাড়িঘরে, দেয়া হচ্ছে অপহরণের হুমকি। অন্যদিকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে ভয়ভীতি দেখানো হচ্ছে সাধারণ নাগরিকদের। দীর্ঘ 5 বছর পর আবারও নির্বাচনের প্রস্তুতি সংঘাত জর্জরিত মিয়ানমারে। 3 ধাপে হবে ভোট গ্রহণ। আগামী 28 ডিসেম্বর প্রথম ধাপে নেওয়া হবে ভোট। তবে জান্তার অধীনে হওয়ায় নির্বাচনকে ধরা হচ্ছে স্রেফ প্রহসন হিসেবে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতেই পাতানো এই নির্বাচন। কারণ গণতন্ত্রকামী অং সান সুচির দলই নেই ভোটের এই কর্মযজ্ঞে। বাদ পড়েছে আরও কয়েকটি রাজনৈতিক দল। জান্তা সংশোধিত সংবিধানের নিয়মানুযায়ী পার্লামেন্টের 25% আসন সংরক্ষিত থাকবে সামরিক বাহিনীর জন্য, যার অর্থ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ক্ষমতার চাবিকাঠি থাকবে সেনাবাহিনীর হাতেই। মিয়ানমারের সামরিক বাহিনী এখন নিজেদের তৈরি সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। দেশের অর্থনৈতিক অবস্থা কোণঠাসা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া টিকে থাকা কঠিন। তবে মনে হয় না নির্বাচনে মিয়ানমারের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে।